আসসালামু আলাইকুম। আমি গতকালকে যে বিষয়টা শিখেছিলাম, সেখান থেকে আ আজকের বিষয়টা শুরু করতে চাচ্ছি। তো গতকালকে আমরা শুরু করে শিখেছিলাম আমি আ গুড হাউসকিপিং। গুড হাউসকিপিং কিভাবে ফায়ারের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সে বিষয়টা আমি গতকালকে শিখেছি। তো এর মূল থিংকিং বা কনসেপ্টটা হচ্ছে এ প্লেস ফর এভরিথিং অ্যান্ড এভরিথিং ইন ইটস প্লেস। মানে আমাদের আহ, যে কোনো প্রতিষ্ঠানে বা ফ্যাক্টরিতে, গার্মেন্টস ফ্যাক্টরিতে যে কোনো প্রোডাক্ট রাখার যাতে নির্দিষ্ট প্লেস থাকে এবং সেই প্রোডাক্টটা যাতে ওই প্লেসেই অবস্থানরত থাকে, এটা হচ্ছে মূল কনসেপ্ট। এবং এই গুড হাউসকিপিংটা ফায়ারের সাথে যে কীভাবে ওতপ্রোতভাবে জড়িত, এটা আমি গতকালকে শিখেছি। আজকে আমি নতুন কিছু শিখব। কারণ গুড হাউসকিপিংটা হচ্ছে আমার যে কোনো অ্যাক্সিডেন্ট, ফায়ার, এগুলো প্রতিরোধের জন্য প্রধান কাজই হচ্ছে আমার গুড হাউসকিপিং। তো আজকে আমি অন্য একটা থিওরি শিখব। সেটা হচ্ছে আমার জানা আগ্রহ থেকে আমি জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে আমরা যে এত এখন আমাদের ফ্যাক্টরি, গার্মেন্টসগুলোতে বা অন্যান্য অফিস পাড়াতে আমরা এত ডিসিপ্লিন মেনটেন করতেছি, এত ধরনের আমাদের অডিট আসতেছে, এত গাইডলাইন আমরা ফলো করতেছি, এগুলো আসলে আহ, কেন করতেছি? এগুলো কি আগে ছিল? আর যদি আগে থেকে থাকে তাহলে আমরা কেন আগে সেটা অ্যাপ্লাই করিনি? আর হচ্ছে যদি না থেকে থাকে, এটা কেন আমাদের এখন অ্যাপ্লাই করা লাগতেছে? এই বিষয়টা থেকে আমি বিস্তারিত জানার চেষ্টা করতেছি। তো এটা এই ব্যাপারে আমি একটু স্টাডি করতে গিয়ে যতটুকু জেনেছি, 1990 সালে আমাদের দেশে সারিকা গার্মেন্টস মিরপুর হঠাৎ করে আগুন লাগলো। ইনস্ট্যান্টলি 27 জন ওয়ার্কার মারা গেল। 1997 সালে রহমান অ্যান্ড রহমান অ্যাপারেলস 22 জন মারা গেল। এগুলো হচ্ছে সরকারি রিপোর্টে। 2000 সালে চৌধুরী নিটওয়ার নরসিংদী 53 জন মারা গেল। 2005 সালে সান নিটিং নারায়ণগঞ্জ 20 জন ডেথ। 2006 সালে কেটিএস কম্পোজিট টেক্সটাইল মিলস চিটাগং 65 ডেথ। 2010 সালে গারিব অ্যান্ড গারিব ম্যাট্রিক্স সুইটওয়ারে অ্যান্ড হামিম গ্রুপ 51 ডেথ। 2012 সালে যেটা হলো, সেটা মোটামুটি 1990 সালের আগেও বেশ কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, তো 2012 সালে সবচেয়ে বড় যেটা মানে ট্র্যাজেডি হয়ে দাঁড়াইলো, সেটা হচ্ছে তাজরিন ফ্যাশন আশুলিয়াতে। সেখানে 111 জন ওয়ার্কার, এমপ্লয়ি, যারাই হোক, 111 জনের মৃত্যু হয়েছে, 300 আহত। 2013 সালে স্ট্যান্ডার্ড গার্মেন্টস, তথ্য সঠিকভাবে পাইনি। 2015 সালে ডিগনিটি টেক্সটাইল মিলস শ্রীপুর গাজীপুরে। এই কেস স্টাডির সবচেয়ে যে বড় যে অ্যাক্সিডেন্টটা, ডিজাস্টার হয়েছে, সে তথ্যটা এই স্টাডির মধ্যে নেই। তো আরেকটু আমি যতটুকুই করলাম, এই স্টাডির মধ্যে কেন নেই সেটা হয়তো আমি এখনো খুঁজে পাই নাই। কিন্তু এত ডিসিপ্লিন না যে আমরা মানতেছি, তার পিছনে
এই স্টাডিগুলো যদি আমরা দেখি, আর এই ডিসিপ্লিন মানার পেছনে যে কারণটা, সেটার সবচেয়ে বড় একটা কারণ ঘটেছে আমাদের দেশে 2013 সালে। রানা প্লাজা কলাপস। এই তথ্যটা কিছু কিছু গভর্নমেন্ট, বেসরকারিভাবে কিছু তথ্য এদিক সেদিক আছে, কিন্তু এই বিষয়টা ভোলার মতো নয়। বিষয় বললে ভুল হবে। ট্র্যাজেডি বাংলাদেশের ইতিহাসে বিল্ডিং সেক্টরে একটা ট্র্যাজেডি, গার্মেন্টস সেক্টরে একটা ট্র্যাজেডি। তো রানা প্লাজা সাভারে অবস্থিত ছিল। এটা কলাপস হলো 2013 সালের 24শে এপ্রিল। সেখানে সরকারিভাবে কনফার্ম করা হয়েছে 1134 জন লোক মারা গিয়েছে এবং 2500-এর মতো লোক গুরুতর আহত হয়েছে। 19 দিন ধরে উদ্ধার তৎপরতা চলেছে। এর ভিতরে যদি আমি একটু দেখি এই ঘটনাটা নিয়ে, যে আমাদের এই ট্র্যাজেডিটা ঘটলো 24শে এপ্রিল 2013 সালে। ঠিক তার আগের দিন এই বিল্ডিংটা অলরেডি ফাটল দেখা দিল, ক্র্যাক দেখা দিল, হ্যাজার্ড হয়ে গেল। তো এই বিল্ডিংয়ে কি ছিল? বিল্ডিংয়ে 5টা গার্মেন্টস ফ্যাক্টরি ছিল, একটা ব্যাংক ছিল, অ্যাপার্টমেন্ট ছিল, গ্রাউন্ড ফ্লোরে অনেক হচ্ছে অনেক শোরুম ছিল, দোকান ছিল। তো 23 তারিখে এই ধরনের বড় ধরনের কিছু ক্র্যাক দেখার পরে 24 তারিখে গ্রাউন্ড ফ্লোরের দোকান বা শোরুম এগুলো ক্লোজ করে দিয়েছিল। কিন্তু 24 তারিখে গার্মেন্টস ওপেন করে গার্মেন্টসের ওয়ার্কারগুলোকে কাজে অ্যাক্টিভ করল। তো যেটা হলো আর কি ধারণার বাইরে। সকাল 9টার দিকেই ট্যাপিংয়ে পড়ে গেল প্রায় 1000-এর উপরে। যেটা আসলে বাংলাদেশের বিল্ডিং সেক্টর, গার্মেন্টস সেক্টরের জন্য একটা ট্র্যাজেডি। সেই 24 তারিখ থেকে এদিকে সব দিকে গার্মেন্টস সেক্টর, গভর্নমেন্ট সব মানে আসলে কি হবে, কি হচ্ছে, এগুলো নিয়ে প্রায় 133টা সাংবাদিক বলেন, জার্নালিজম বলেন, পেপার পত্রিকা বলেন, মিডিয়া বলেন, 133টা রিপোর্ট ইন্টারন্যাশনালিভাবে ছড়িয়ে পড়লো রানা প্লাজা নিয়ে, বাংলাদেশ গভর্নমেন্ট নিয়ে, গার্মেন্টস সেক্টর নিয়ে, যে কী হবে তাহলে আমাদের এই সেক্টরটা। তো এটার তাৎক্ষণিক যা হলো মানে হচ্ছে কিছু লোকের বিরুদ্ধে মামলা মোকদ্দমা করে যেটা হলো, বাট আমাদের বিজনেস, বাংলাদেশ গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিভাবে এটাকে আবার সচল করা যায়, রান করা যায় বা স্টেবল করা যায়, এটা নিয়ে মুহূর্তের ভিতরে বাংলাদেশ গভর্নমেন্টকে একটা ডিসিশন নিতে হলো, যেটা জাস্ট সাথে সাথেই মের 15 তারিখ 2013 মের 15 তারিখে একটা লিগালি বাইন্ডিং করে ফেললো, যে একটা প্রতিষ্ঠানকে দিয়ে আমাদের বাংলাদেশের বিল্ডিং, গার্মেন্টস সেক্টরে যেসব বিল্ডিং আছে বা গার্মেন্টস সেক্টরে যারা ওয়ার্কার কাজ করতেছে তাদের নিরাপত্তা দিবে এমন একটা অর্গানাইজেশন। তো সেই অর্গানাইজেশনের সাথে লিগালি এগ্রিমেন্ট হলো মের 15 তারিখে 2013 সালে। তারা 5 বছর আমাদের দেশে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে। তো এভাবেই বাংলাদেশে অ্যাকর্ডের পরিচয়, অ্যাকর্ড আসলো। তো এইগুলো অ্যাকর্ড বাংলাদেশে আসা হিস্ট্রি। তো অ্যাকর্ড বাংলাদেশে এসে তাদের অর্গানাইজেশন বা তাদের রোল প্লে করলো গার্মেন্টস সেক্টরগুলোতে। প্রথম অবস্থায়
তারা হচ্ছে 3টা জিনিস এনশিওর করলো প্রতিটা গার্মেন্টসে বা সিরিয়ালি: বিল্ডিং সেফটি, ফায়ার সেফটি, ইলেকট্রিক্যাল সেফটি। এই 3টা বিষয় নিয়ে তারা ইনস্ট্যান্ট কাজ শুরু করে দিল। পরবর্তীতে ধারাবাহিকভাবে কিছু সময় যাওয়ার পরে অ্যাকর্ড 5 ইয়ার্স তারা অতিক্রম করে ফেলছে। এরপরে অ্যাকর্ড চলে যাওয়ার পরে তারা বাংলাদেশে একটা সংগঠনের কাছে তাদের দায় দায়িত্ব বুঝিয়ে দিয়ে অ্যাকর্ড বাংলাদেশ থেকে বিদায় নেয়। অ্যাকর্ড চলে যাওয়ার পরে যে সংগঠনটা আমাদের এই ডিসিপ্লিনটা ধরে রেখেছে তার নাম আরএসসি। তো আরএসসিও প্রথম অবস্থায় এই তিনটা আইটেমের মধ্যেই সীমাবদ্ধ ছিল: বিল্ডিং সেফটি, ফায়ার সেফটি এবং ইলেকট্রিক্যাল সেফটি। তো আরও কিছু রিসার্চ এবং গবেষণা করার পরে দেখা গেল যে এই তিনটাতেই সীমাবদ্ধ থাকলে ওয়ার্কার এবং গার্মেন্টস বা ফ্যাক্টরি বা এনভায়রনমেন্ট সেফ হচ্ছে না। তার কিছু কারণ হিসেবে চলে আসতেছে ফ্যাক্টরি গার্মেন্টসের, যেটার প্রতি মানে এই 3টা আইটেম দেখার পরও উদাসীন ছিল। সেটা হচ্ছে আরেকটা আইটেম হচ্ছে বয়লার সেফটি। তো বয়লার সেফটির ব্যাপারে দুই একটা ঘটনা 2016 সালে চাঁপাইনবাবগঞ্জে একটা বয়লার বিস্ফোরিত হলো। এটা অবশ্য অটো রাইস মিলে ছিল। সেখানে বয়লারটি যখন বিস্ফোরিত হলো, সেই বয়লারের স্থান থেকে 120 ফিট দূরে গিয়ে পড়েছিল সেই বয়লারটা। অ্যাক্সিডেন্ট হয়েছিল, অবশ্য 2 জন মারা গিয়েছে এবং 3 জন আহত হয়েছে। কিন্তু যদি আরও লোকজন থাকতো হয়তো তারাও মারা যেত। যে একটা বয়লার কিভাবে একটা বিস্ফোরিত হয়ে 120 ফিট দূরে গিয়ে পড়তে পারে, এবং তার পিকচার হচ্ছে এটা। এখানে যে একটা বয়লার রুম ছিল, অস্তিত্ব নেই। তারপরে আরেকটা ঘটনা যদি দেখি, 2017 সালে এই বয়লারটি বিস্ফোরিত হলো। এটাও বয়লার যে স্থানে ছিল তার থেকে প্রায় 20 ফিট দূরে গিয়ে পড়েছিল বাস্ট হয়ে। এটাতে প্রায় 12 জন লোক মারা গেল এবং 21 জন আহত হয়েছিল। এ হচ্ছে তার পিকচার। বয়লার বিস্ফোরিত হয়ে কি কন্ডিশন বা কি হচ্ছে, পুরো বিল্ডিং বা বয়লার রুম ধ্বংস হয়ে গেছে, মনে হচ্ছে যেন একটা গ্রানাইট পড়েছে। তো এইসব কিছু ঘটনা ধারাবাহিকভাবে ঘটার পরে বয়লার সেফটিটা এনশিওর করার জন্য আরএসসি এখন সরাসরি বয়লার সেফটিটা এনশিওর করে। বয়লার ইন্সপেকশন আসে এবং আমাদের রেগুলার বয়লার ইন্সপেকশন করে ইনহাউস চেকলিস্ট তৈরি করে রাখতে হয় এবং রেগুলার প্র্যাকটিসও থাকতে হয়। এরপর আরেকটা বিষয় আরএসসি অ্যাড করলো OSHCM প্রোগ্রাম। এটা হচ্ছে অকুপেন্ট সেফটি অ্যান্ড হেলথ কমপ্লেইন্ট মেকানিজম। তো এই হচ্ছে 5টা বিষয় নিয়ে আরএসসি কাজ করতেছে আমাদের সেফটির জন্য, ওয়ার্কারদের সেফটির জন্য, আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি যাতে ভালোভাবে চলে সেই জন্য। তো এই অডিটগুলো হচ্ছে অ্যানাউন্স অডিট, বিল্ডিং সেফটি অ্যানাউন্স অডিট, ফায়ার সেফটি অ্যানাউন্স অডিট, মানে ইলেকট্রিক্যাল সেফটি অ্যানাউন্স অডিট, বয়লার সেফটি অ্যানাউন্স অডিট। এগুলো হচ্ছে তারা আমাকে বা আমাদেরকে একটা ডেট দেবে যে এই ডেটে আমরা আসবো ইন্সপেকশনের জন্য। শুধুমাত্র OSHCM এই অডিটটা মাঝে মাঝে অ্যানাউন্স অডিট হবে, মাঝে মাঝে আনঅ্যানাউন্স অডিট হয়। তো আজকে অ্যাকর্ড কিভাবে বাংলাদেশে আসলো, কি জন্য আসলো,
কি কার্যক্রম নিয়ে আসলো, এগুলো সম্পর্কে আমি বিস্তারিত জানলাম। পরবর্তীতে হয়তো আরো কিছু জানবো। আজকের মতো ধন্যবাদ।